একটা মানে সংগঠন তৈরি করছে, নাম দিয়েছে হচ্ছে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এই যে সংগঠনটা তৈরি করা হয়েছে, এটার সাথে কানেকশন হচ্ছে মোসাদের, কানেকশন হচ্ছে সিআইএ এর এবং কানেকশন হচ্ছে আমেরিকান প্রাইভেট মার্সেনারি বাহিনীর, যাদের মধ্যে একটা বাহিনী হচ্ছে ব্ল্যাক ওয়াটার। ইসরায়েলের 82% মানুষ তারা গাজাকে মানে এথনিক্যালি ক্লিনজ করার পক্ষে মোটামুটি। আসসালামু আলাইকুম। দর্শকরা, আজকের আলাপ সালাপের এপিসোডে আমাদের সাথে আছে মোজাম্মেল হোসেন তোহা, এবং হি নিডস নো ইন্ট্রোডাকশন। আলহামদুলিল্লাহ, উই নো হিম অ্যাজ এ মিডল ইস্ট এক্সপার্ট। তো আজকে তোহাকে পেয়ে আমরা খুবই খুশি। ধন্যবাদ তোহা আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আজকে তোহার সাথে আমরা আলাপ করব ফিলিস্তিনের সমসাময়িক ইস্যু নিয়ে, সিজ ফায়ার এবং সিরিয়ার পট পরিবর্তন, হামাস এবং পশ্চিম তীরের অবস্থা, এই সবকিছু নিয়ে আলাপ হবে। তবে তার আগে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন যে তোহা আলহামদুলিল্লাহ হি হ্যাজ বিকাম এ গুড রাইটার, অ্যাভিড রাইটার, ৪টা বই লিখে ফেলছে। তোহার একটা বই ফিলিস্তিন নিয়ে সম্প্রতি পাবলিশড হয়েছে এইবারের বইমেলায়, দ্য রোড টু অপারেশন আল আকসা ফ্লাড। তো আপনারা এই বইটা পড়তে পারেন, অত্যন্ত তথ্যবহুল। আর তোহার সাথে আমি আসলে তুমি করে বলতেছি এই জন্য একটু ইনফর্মাল, কারণ তোহা আসলে আমার নেক্সট ডোর নেইবার ছিল একসময়, ভেরি একেবারে এক্সাক্ট নেক্সট ডোর নেইবার ফ্রম ক্লাস 7 টু ক্লাস 9 অর 10। সো তখন তোহা অবশ্য খুব ইন্ট্রোভার্ট ছিল, মাশাআল্লাহ। সো আই এম সিইং হিম নাও মোর coming out of the box, writing about Middle East and the politics. Alhamdulillah, we are very glad to see you in our show, তোহা। সো থ্যাংক ইউ। আমি প্রথম যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গাজায় আমরা দেখলাম যে নতুন যুদ্ধবিরতি হতে যাচ্ছে, এবং প্রায় ওয়ান সাইডেড কনফার্ম। আমরা দেখলাম যে ইউএসএ এবং হামাস বোধহয় অ্যালাইন, বাট ইসরায়েল এখনো কনফার্ম করেছে কিনা শিওর না। সো আমরা যেটা জানতে চাচ্ছি যে সিজ ফায়ারের শর্তটা, মানে কোন শর্তে সিজ ফায়ারটা হতে যাচ্ছে, এবং এখনই কেন হচ্ছে, কেন এটা আরো আগে হইলো না, এত ডিস্ট্রাকশন হইলো, এত মানুষ মারা যাচ্ছে, এবং এতদিন কেন হলো না, এখন কেন হচ্ছে, কি কি শর্তে হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আ আমার জন্য ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমি আসলে আমার অনলাইনে যত কারো সাথে পরিচয়, সবার সাথে মোটামুটি ভার্চুয়ালি পরিচয়। একমাত্র মনে হয় তোমার সাথেই পরিচয় হচ্ছে বাস্তবের পরিচয়। তো হ্যাঁ। এখন ফিলিস্তিন নিয়ে এখন এই মুহূর্তে যেই সিজফায়ার আলোচনাটা হচ্ছে, এটা আসলে খুবই প্রথম গত ২৬ তারিখে ২৫ তারিখে ১ম আমরা জানতে পারলাম যে সিজফায়ার হতে যাচ্ছে। হামাস জানালো যে তাদের সাথে আমেরিকার এক ধরনের সমঝোতা হয়েছে। কিন্তু এরপরেই আমেরিকা আবার সেটা অস্বীকার করল। প্রধানত ইসরায়েলের চাপে যা বোঝা যাচ্ছে। এবং এখন আবার দাবার চালটা পুরোপুরি পাল্টে গেছে। এখন আমেরিকা এবং ইসরায়েল বিপরীত সুরে কথা বলছে যে এই শর্ত। সেটার সাথে আবার হামাস একমত না। মানে ২৫ তারিখে যেরকম আ আশানুরূপ একটা ব্যাপার ছিল যে সিজফায়ার হতে যাচ্ছে, এখন ব্যাপারটা আর সেরকম নাই। এই কয়েকদিনের মধ্যেই পাল্টে গেছে। তো কিভাবে হলো ধাপে, ধাপে সেটা আমি একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে ট্রাম্প আসার পরপর তো একটা সিজফায়ার হয়েছিল একদম জানুয়ারি মাসে শুরু হয়েছিল এবং সেটা আ কিছুদিন চলার পর সেটা ভেস্তে যায়। ইসরায়েল সেটা আ পুরোপুরি ধ্বংস করে যুদ্ধ শুরু করে। এরপর থেকে কাতারের মধ্যস্থতায় এক ধরনের প্রচেষ্টা চলছিল সিজফায়ার আবার চালু করার। কিন্তু সেটা সফল হচ্ছিল না। প্রধানত নেতানিয়াহুর কারণে, ইসরায়েলের কারণে তারা সিজফায়ার এ আর রাজি না। তারা গাজাকে পুরোপুরি এথনিক ক্লিনজিং করতে আগ্রহী। তো তখন হামাস একটা ইন্টারেস্টিং কাজ করে। তারা যখন বুঝতে পারে যে ইসরায়েলের সাথে লাভ হচ্ছে না, তখন তারা সরাসরি আমেরিকার সাথে যোগাযোগ করে। আ এখানে একজন ফিলিস্তিনি একজন ভদ্রলোক আছে, নাম হচ্ছে বিশারা বাহবাহ। আ সে একসময় ইয়াসির আরাফাতের ফরেন পলিসি অ্যাডভাইজার ছিল এবং বর্তমানে সে আমেরিকান। সে আমেরিকার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ায় বা এই ধরনের আমেরিকান নাগরিক। সে দীর্ঘদিন পর্যন্ত ডেমোক্র্যাট আ সমর্থক ছিল। কিন্তু সম্প্রতি বাইডেনের এই গাজা পলিসির কারণে সে ডেমোক্রেটদের থেকে সরে যায় এবং সে বাইডেনের আ যে ট্রাম্পের যেই নির্বাচনী প্রচারণা সেখানে সে ট্রাম্পের পক্ষে অবস্থান নেয় এবং আমেরিকার যে আরব ভোটারদেরকে সে উদ্বুদ্ধ করে ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য, বাইডেনকে সরানোর জন্য। তো তার সাথে ট্রাম্পের এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। তো মার্চ মাসের দিকে, এপ্রিল মাসের দিকে হামাস করে কি তার সাথে যোগাযোগ করে। যে তোমার সাথে যেহেতু ওকে। ট্রাম্পের যোগাযোগ আছে, তুমি আমাদের পক্ষ থেকে ট্রাম্পকে অফার দাও যে আমরা ইসরায়েলকে বাদ দিয়ে সরাসরি আমেরিকার সাথে আলোচনা করতে আগ্রহী। যে আমেরিকান যেই নাগরিক আমাদের হাতে বন্দী আছে, যেই যুদ্ধবন্দী যে এইডান আলেকজান্ডার, আ এ সে আমেরিকান নাগরিক কিন্তু পরে সে ইসরায়েলে যায় এবং যুদ্ধরত অবস্থায় হামাসের হাতে ধরা পড়ে। তো তার মুক্তির ব্যাপারে আমরা আমেরিকার সাথে সরাসরি আলোচনা করতে আগ্রহী। তো সেই বিশারা বাহবা সে একদিকে ফিলিস্তিনি কিন্তু এখন ট্রাম্পের সাথে সম্পর্ক আছে। সে এই মাঝামাঝি অবস্থান থেকে যোগাযোগের ব্যবস্থা করে দেয়। এবং ট্রাম্পের যে মিডল ইস্ট এনভয় আ স্টিভ উইটকফ, তার সাথে এই বিশারার মাধ্যমে হামাসের
বেশ কিছুদিন আলোচনা চলে। মোটামুটি ১-২ মাস আলোচনা চলে। হু, হু, এবং এই ১ম দেখা যায় যে হামাস মোটামুটি তাদেরকে কনভিন্স করতে পারে যে তাদের অবস্থানটা কি আসলে। তারা কি চায়? তারা কি ধরনের আ মানে তাদের দাবিগুলি কি? সেটা মোটামুটি তাদেরকে বোঝাতে সক্ষম হয়। এবং আমেরিকাও মোটামুটি রাজি হয় যে ঠিক আছে তারা আ আমেরিকান যে নাগরিক তাকে মুক্ত করবে। বিনিময়ে সিজফায়ারে ইসরায়েলকে বাধ্য করবে। তো গত কিছুদিন আগে ট্রাম্প যখন মিডল ইস্ট সফরে যায়, এর আ আগেই মোটামুটি হামাসের সাথে আমেরিকার এক ধরনের সমঝোতা হয়। স্টিভ উইটকফ সে মোটামুটি লিখিত কোনো চুক্তি হয় নাই। কিন্তু সে হামাসকে আশ্বস্ত করে যে আ স্টিভ আ যেই ইডান আলেকজান্ডারকে যদি মুক্তি দেওয়া হয়, তাহলে তার পরদিনই ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে বলবে এবং সিজফায়ার এর পথে নিয়ে যাবে। এটা মোটামুটি একটা মৌখিক একটা প্রতিশ্রুতি ছিল। কিন্তু বাস্তবে সেটা হয়নি। বাস্তবে হামাস মোটামুটি বলা যায় যে হামাস বলা যায় যে এখানে এক ধরনের গ্যাম্বলিং এর মতো। তাদের কোন ধরনের লিখিত আশ্বাস ছাড়া জাস্ট যে ট্রাম্পের প্রতি একটা বিশ্বাস রেখে যেহেতু ট্রাম্পকে খুব একটা আইডিওলজিক্যাল মনে হয় না। ট্রাম্প খুবই উল্টাপাল্টা ডিসিশন নিতে পারে। যেটা দেখা যায় যে ট্রাম্প হঠাৎ করে ইরানের সাথে আলোচনায় বসে বা হুথিদের সাথে সমঝোতায় চলে যায়। তো সেরকম একটা হামাস হয়তো আশা করছিল যে আ এই বন্দীকে মুক্তি দেওয়ার ফলে ট্রাম্প হয়তো আসলেই নেতানিয়াহুকে চাপ দিবে। তো এরকম আশা থেকে তারা রাজি হয়েছিল। কিন্তু পরে দেখা গেল যে সেটা আসলে হয় নাই। আ ট্রাম্প নেতানিয়াহুকে সেরকম বাধ্য করে নাই। কিন্তু হু, হু। ওইটা পুরোপুরি ব্যর্থও হয় নাই। ওইটার পর থেকে মোটামুটি এক ধরনের আলোচনা ছিল যে সিজফায়ার হবে এরকম একটা আলোচনা ছিল। তো এখন গত ২৫ তারিখে ২৫ মে হামাসের সাথে স্টিভ উইটকফের এক ধরনের সমঝোতা হয় যেটা তারা বলতেছে যে টার্ম শিট। লিখিত কোনো চুক্তি না কিন্তু মোটামুটি একটা খসড়া এক ধরনের কিছু শর্ত যে এই শর্ত অনুযায়ী সিজফায়ার হবে। এটা হামাস প্রকাশ করে যে আমাদের সাথে আমেরিকার আ আলোচনা হয়েছে, আমরা সিজফায়ার দিকে এগিয়ে যাচ্ছি। এটা প্রকাশ করার সাথে ইমিডিয়েটলি ইসরায়েল তাদের হিব্রু মিডিয়াগুলোতে প্রচার করে যে, "না, আমরা এই ব্যাপারে কিছু জানি না। আমরা এই ব্যাপারে একমত না।" মানে ব্যাপারটা হচ্ছে যে, হামাস এবং আমেরিকা যখন মানে রাজি হচ্ছে, তখন তার মানে শর্তগুলি মোটামুটি হামাসের পক্ষে, ইসরায়েলের পক্ষে না। সেজন্য ওটা মানে সফলতার মুখ দেখার আগেই ইসরায়েল সেটার প্রচন্ড বিরোধিতা করে এবং সেটাকে সেখানেই মানে এখানে একটা প্রশ্ন করি আমি। এই যে ইসরায়েলের পলিটিক্স এর ভিতরে আমরা যে স্পেকট্রাম গুলা জানি যে হুম, হুম, নেতানিয়াহুর পার্টি তো ডমিনেটিং পার্টি। কিন্তু তারা একটা সময় মানে আমি এইভাবে একটা ইনফরমেশন একটা প্রেজেন্টেশন এ দেখেছিলাম যে নেতানিয়াহুর পার্টি হচ্ছে মূলত ডমিনেশনিস্ট। তারা চায় যে ইসরায়েলিরা ডমিনেট করবে, আরবরা সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবে। কিন্তু হুম, ইতমার বেন গাভির যেটা ওতমা ইয়াহুদিত পার্টির লিডার, তারা হচ্ছে এলিমিনেশনিস্ট। তারা চায় যে পুরোপুরি নির্মূল করা হবে। আরবদেরকে আমরা থাকতেই দিব না। দে মাস্ট হুম। গো ফ্রম হিয়ার। তো এই যে এখন যে এই সিজফায়ারটা করতে পারছে না, এইটা কি আসলে প্রধানত নেতানিয়াহুর পার্টি প্রধানত থেকে ইতমার আসছে নাকি বেন কিভাবে? গাভির এবং বেজালেল স্মট্রিচ এই ২ জনের চাপে প্রধানত যে গতবার যে সিজফায়ারটা ভেঙে গেছিল, সেটাও প্রধানত হুম। এই ২ জনের চাপে। যে ১ম বার যখন সিজফায়ার হয়েছিল তখন ইমিডিয়েটলি ইতমার বেন গাভির সে পদত্যাগ করছিল। সে এই সিজফায়ার মানে না। এবং সমস্যা হচ্ছে যে সে পদত্যাগ করলে নেতানিয়াহুর যে কোয়ালিশন সরকার সেটা ভেঙে পড়বে হুম। এরকম একটা পরিস্থিতি। তো তার মানে সেজন্য তারা তাকে ব্যালেন্সিং ফ্যাক্টর। এই হ্যাঁ। গভর্নমেন্টের ব্যালেন্সিং ফ্যাক্টর তারা। ওকে। হ্যাঁ, কারণ ওই যে ইসরায়েলের সরকার ব্যবস্থা হচ্ছে যে পার্সেন্টেজ সিস্টেম। তো সেজন্য অনেকগুলি ছোট দল একত্রিত না হলে তারা সরকার গঠন করতে পারে না। তো সেজন্য এই রাইট উইং এক্সট্রিমিস্ট দলগুলো এরা যদি এদেরকে সাথে নেওয়ার কারণেই নেতানিয়াহুর সরকার টিকে আছে। এরা যদি না থাকে তাহলে তার সরকার টিকবে না। এবং না টিকলে যেটা হবে নেতানিয়াহুর বিরুদ্ধে অনেকগুলি দুর্নীতির মামলা আছে, বিভিন্ন মামলা আছে, সে জেলে যাবে মোটামুটি নিশ্চিত। তো সেজন্য সে এই আ প্রধানত ইতমার বেন গাভির এবং আরেকজন হচ্ছে স্মট্রিচ। এই ২ জনকে হাতে রাখার জন্য সে সেই সিজফায়ার মানে ইয়ে করে দেয়, বাতিল করে এবং বাতিল করার পরদিনই ইয়া বেন গাভির আবার সরকারে ফিরে আসে। তো এখনো মোটামুটি তাদের চাপেই নেতানিয়াহু সে এই সিজফায়ারে রাজি হতে পারতেছে। তো এটা হচ্ছে ২৫ তারিখে হামাস এবং আমেরিকা মোটামুটি রাজি হয়েছিল যে এই শর্তে আমরা সিজফায়ারে রাজি। কিন্তু ইসরায়েল সাথে সেটা মানে অস্বীকার করে এবং ইসরায়েলের চাপে স্টিভ উইটকফ যে আগের দিন হামাসের সাথে রাজি হয়েছিল যে হ্যাঁ, আমরা তোমরা এই শর্ত মেনে নিলে আমরা সিজফায়ার রাজি। আমি ট্রাম্পকে বলব, সে ঘোষণা দিবে এরকম মোটামুটি রাজি হয়েছিল। কিন্তু ইসরায়েল যখন অস্বীকার করল, চাপ দিল তখন দেখা গেল সে আবার তার কথা ফিরায় নিল। সে বলল, "না, এই ব্যাপারে হামাসের সাথে আমার কোন কথা হয় নাই। আমি জানি না হামাস এখানে বাড়াবাড়ি করতেছে।" এরকম সে পুরোপুরি ঘুরে গেল। এই প্যাটার্নটা আমরা মোটামুটি নিয়মিত দেখি যে মানে আমেরিকান লিডাররা যারা এরকম নেগোসিয়েশন এ আসে তারা দেখা যায় যখন হামাসের সাথে বা আরব দেশের যেকোনো কারো সাথে যখন এক ধরনের আলোচনায় আসে, তারা মোটামুটি তাদের দ্বারা কনভিন্সড হয়। আ মোটামুটি রাজি হয়। একটা অবস্থান নেয়। এরপরে ইসরায়েল যখন চাপ দেয় তখন তারা আবার তাদের অবস্থান থেকে সরে যায়। তো ইসরায়েলের চাপটা সহ্য করার মতো মানে নেওয়ার মতো পরিস্থিতি মনে হয় না এখনো আমেরিকার কারো হয়েছে বা এখানে আরো কিছু আমি জানি না ব্ল্যাকমেইল এর ব্যাপার থাকতে পারে। যেটা আমরা বিভিন্ন সময় এর আগেও বিভিন্ন ঘটনায় দেখছি। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা বলি সেটা হচ্ছে ২০০৮ সালে যে যুদ্ধ ছিল আ যেটা হচ্ছে অপারেশন কাস্ট লিড
এর পরপরই জাতিসংঘ একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তৈরি করছিল এবং সেটার রিপোর্ট তৈরি করছিল সাউথ আফ্রিকার একজন জাজ রিচার্ড গোলবার্গ এবং সে সেই রিপোর্টে হামাসের সমালোচনা করছে অবভিয়াসলি যেহেতু যুদ্ধ ছিল। কিন্তু একচেটিয়াভাবে দোষগুলি ইসরায়েলের দিকে ছিল। যে ইসরায়েল এরকম মানবতা বিরোধী অপরাধ করছে এরকম বিশাল বিস্তারিত রিপোর্ট। এটা কি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? হ্যাঁ, হ্যাঁ। এবং খুবই ওয়েল ডকুমেন্টেড একটা রিপোর্ট। সেটা প্রকাশ করছে। অফিসিয়ালি প্রকাশ করছে জাতিসংঘের রিপোর্ট হিসেবে। কয়েক মাস পরে সে করছে কি পুরোপুরি তার অবস্থান পুরো পাল্টে ফেলছে। সে ওয়াশিংটন পোস্টে একটা বিশাল একটা আর্টিকেল লিখছে। সেখানে বলছে, "না আমি আসলে পুরোপুরি বুঝতে পারি নাই। তখন আমার এই চিত্রগুলি পুরোপুরি জানা ছিল না। আমি যদি এখন হুম, সেই রিপোর্টটা লিখতাম, তাহলে আমি সেই অবস্থান প্রকাশ করতাম না। আমি ইসরায়েলকে এত দোষ দিতাম না। ইসরায়েলের আসলে দোষ কম।" হুম। তো মানে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং তার মানে ধারণা পজিশন করা হয় চেঞ্জ যেহেতু হয়। প্রমাণ নাই, এগুলির প্রমাণ হুম, নাই কিন্তু মানে ধারণা করা হয় তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। কারণ তার মেয়ে ইসরায়েলে থাকে, ইসরায়েলে পড়াশোনা করে। তো সেজন্য এখানে একটা মানে কমন বিলিফ হচ্ছে যে তার মেয়েকে কোনভাবে ব্ল্যাকমেইল করা হয়েছে, তার উপর চাপ দেওয়া হয়েছে। নাহলে এরকম মানে একজন জাজ, জাতিসংঘের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন, তারা তো মানে চট করে লিখে ফেলে না। তারা তো ১ বছর ধরে গবেষণা করে এই রিপোর্ট তৈরি করছে। এরপর সেখান থেকে আবার ফিরে যাওয়া খুবই মানে আনপ্রেসিডেন্ট একটা ব্যাপার। তো ইসরায়েলের ক্ষেত্রে এরকম প্রায় সময় ঘটে। তো এবারও সেরকম ঘটছে। হামাসের সাথে স্টিভ উইটকফ রাজি হয়েছিল। রাজি হওয়ার পরে এরপর আবার ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে এখন গত পরশুদিন সম্ভবত আ ইসরায়েল ঘোষণা দিচ্ছে যে তাদের সাথে আমেরিকার আলোচনা হইছে এবং তারা একটা প্রকাশ করছে যে এই ব্যাপারে আমরা রাজি হইছি। এটার সাথে আবার হামাস একমত না। কারণ অলরেডি হামাসের সাথে যেই আন্ডারস্ট্যান্ডিং এ গেছিল আমেরিকা, সেখান থেকে অনেকগুলি ব্যাপার চেঞ্জ করে ফেলছে। তো আমি মোটামুটি আমার মনে হয় একটু মানে সাউন্ড এ সমস্যা হয়েছিল। লাস্ট 30 সেকেন্ডস। ক্যান ইউ রিপিট এগেইন? লাস্ট 30 সেকেন্ডস। আচ্ছা, আ সেটা হচ্ছে যে ২৫ তারিখে হামাসের সাথে আমেরিকার সমঝোতা হয়েছিল। আ হুম, হুম। সেটা পরদিন স্টিভ উইটকফ অস্বীকার করছে, জানা আমাদের এরকম কোনো আলোচনা হয় নাই। এবং এরপর গতকালকে বা গত পরশুদিন সম্ভবত ইসরায়েল দাবি করছে যে তাদের সাথে আমেরিকার সমঝোতা হইছে এবং তারা শর্তগুলি প্রকাশ করছে যে এই শর্তে আমরা সিজফায়ার এ রাজি। এবং এই শর্তগুলি দেখা গেছে হামাসের শর্তের চেয়ে ভিন্ন। মানে হামাসের সাথে আমেরিকা যেই পয়েন্টে রাজি হয়েছিল সেগুলির চেয়ে একটু ভিন্ন। এবং এই একটু ভিন্নতাই আসলে অনেক বড় ব্যাপার। তো আমি একটু সংক্ষেপে ২ ১ টা পয়েন্ট বলি। সেটা হচ্ছে যে আ প্রধান একটা পয়েন্ট হচ্ছে যে ডিউরেশন অফ সিজফায়ার। হামাসের দাবি ছিল ৯০ দিন। কিন্তু পরে হামাস ৬০ দিনের ব্যাপারে রাজি হয়েছিল যে ৬০ দিন সিজফায়ার চলবে। কিন্তু এই ৬০ দিনের পরে যুদ্ধ আবার শুরু হবে না। এই ৬০ দিনের পরেও সিজফায়ার আলোচনা কন্টিনিউ করবে। যদি না হামাস যুদ্ধ শুরু করে, তাহলে ইসরায়েল শুরু করতে পারবে না। এরকম একটা চাপ থাকবে। আ ইসরায়েল এখন যেটা প্রকাশ করছে, ইসরায়েল এবং আমেরিকা সেখানে এই শর্তটা পুরোপুরি বাদ দেওয়া হয়ে গেছে। এখানে পুরোপুরি পরিষ্কারভাবে বলা হয়েছে মাত্র ৬০ দিনের সিজফায়ার। মানে ৬১ নাম্বার দিন থেকে আবার যুদ্ধ শুরু আবার হবে। শুরু করবে। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার। এই প্যাটার্ন তো আমরা দেখতেছি যে আসলে অল্প কয়দিন বন্ধ থাকে তারপর আবার ফুল ফোর্সে ইসরায়েল শুরু করে এবং হামাস তো এবার বলেছে যে তারা এই ধরনের মানে সিজফায়ার আর মানবে না। তারা হ্যাঁ, একবার পার্মানেন্ট যুদ্ধ বন্ধ। এইজন্যই তো আসলে এতদিন হচ্ছিল না। কিন্তু এখন হামাসের সাথে আমেরিকা রাজি হয়েছিল। কিন্তু রাজি হওয়ার পরেও আবার ইসরায়েলের সাথে কথা বলার পরে সেটা আবার মানে চেঞ্জ করে ফেলছে তারা। এবং আরো কিছু আ পার্থক্য আছে। যেমন আ ইয়ে ছিল যে কতজন বন্দীকে আচ্ছা মুক্তি দিবে। আমি তাহলে 2nd প্রশ্নটা করে ফেলি। তাহলে মনে হয় একসাথে ২ টা উত্তর চলে আসবে। যেটা ছিল যে পশ্চিমা মিডিয়া তো অব্যাহতভাবে সিজফায়ার যখনই ফেইল করে, আমরা হুম। বারবারই দেখছি এই প্যাটার্ন। তখনই তারা সিজফায়ার না হওয়ার জন্য হামাসের অবস্থানকে দায়ী করে। যে হামাস অনড় এইটা ওইটা হচ্ছে। তো এইবারের ঘটনাটা তাহলে আসলে কি হচ্ছে? তোমার কথা থেকে যেটা আমি বুঝতেছি সেটা তো হচ্ছে যে এটা না হওয়ার পিছনে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস গুলোকে চেঞ্জ করে দেওয়া হইছে মাঝপথে। হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কারভাবে চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং মানে এতদিন ধরে যুদ্ধ চলতেছে, গণহত্যা চলতেছে। এখন যদি ইসরায়েল বলে, "না মাত্র ৬০ দিনের জন্য আমি বিরতি দিব। তোমরা আমাদের বন্দীদেরকে মুক্তি দাও। ৬০ নাম্বার দিক থেকে আমরা আবার বম্বিং করব।" তো হামাস কেন এটাতে রাজি হবে এক্সাক্ট, আসলে? এটা তো কোন লজিক নাই। এক্সাক্টলি। তো এইজন্যই মোটামুটি মূলত আসলে সিজফায়ারটা আগাইতে পারতেছিল না। তো এখন আমেরিকা রাজি হয়েছিল ১ম বার। কিন্তু এখন আবার তারা আবার সেটা চেঞ্জ করে ফেলতেছে। তো ২য় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে কতজন বন্দীকে মুক্তি দিবে। হামাসের সাথে আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ১০ জন জীবিত এবং আ ১৬ জন ১৬ জন বন্দীর লাশ হস্তান্তর করবে তারা। এর মধ্যে ১ম ৫ জনকে মুক্তি দিবে ১ম দিনে, আর পরের ৫ জনকে মুক্তি দিবে শেষ দিনে। ৬০ নাম্বার দিনে বা এই যে ৯০ এই দিনে। ১৬ জন বন্দির লাশ, এই ১৬ জন কি মারা গেছে ইসরায়েলের বম্বিং এই তো? হ্যাঁ, প্রধানত ইসরায়েলের বম্বিং এ হ্যাঁ, প্রধানত ইসরায়েলের বম্বিং এ। আ তো যে জীবিত ১০ জন তার মধ্যে ১ম ৫ জনকে মুক্তি দিবে ১ম দিন এবং পরের ৫ জনকে মুক্তি দিবে শেষ দিন। এবং এটি তো হওয়া উচিত। কিন্তু এখন ইসরায়েল যেটা প্রকাশ করছে সেখানে ১ম ৫ জনকে মুক্তি দিবে ১ম দিন, আর পরের ৫ জনকে মুক্তি দিবে ৭ম দিনে। তো ৭ম দিনে যদি তারা তাদের জীবিত ১০ জনকে ফেরত পেয়ে যায়, তাহলে তারা আসলে ৬০ দিন পর্যন্ত কেন মানে কন্টিনিউ করবে? এটাও তো লজিক্যাল না। তার মানে তারা আসলে মানে তাদের বন্দীদেরকে মুক্তি করে নিয়ে এরপর যত দ্রুত সম্ভব আবার যুদ্ধ শুরু করতে চাচ্ছে। তখন আবার তারা একটা অজুহাত
হ্যাঁ, সামনে এনে আবার অজুহাত তারা তো স্টার্ট এই করবে। ব্যাপারে খুবই এক্সপার্ট। যেকোনো অজুহাত দেখায় আবার যুদ্ধ শুরু করবে। হুম, আ মিলিটারি উইথড্রয়াল এর ব্যাপারে হামাসের দাবি ছিল যে তারা যেই জানুয়ারির যে সিজফায়ার সেখানে ফেরত যাবে। যে ইসরায়েল তাদের সম্পূর্ণ সৈন্য গাজা থেকে পুরোপুরি সরিয়ে নিবে। কিন্তু আ ইয়েতে কিন্তু আ আমি একটা জিনিস জানতে চাই তোহা সেটা হচ্ছে যে ইসরায়েলের কি একটা শর্ত এরকম ছিল না যে হামাস কমপ্লিটলি শুধু কি মিলিটারি উইথড্রয়াল শর্ত ছিল নাকি তাদের অ্যাডমিনিস্ট্রেশনও থাকবে না? তারা কি এই শর্তে রাজি যে তারা কি চায় যে মাহমুদ আব্বাসের সরকারই গাজা পরিচালনা করবে? নাকি আরব দেশগুলোর সম্মিলিত কোনো একটা সরকার বা কমিটি এই হোয়াটএভার ব্যাপারে ইট ইস তারা এই ব্যাপারে ইসরায়েলের অবস্থানটা পরিষ্কার না। তারা নিজেরাই তো এখন তো তারা নিজেরাই গাজা কন্ট্রোল করতে চায়। তারা তো মাহমুদ আব্বাসকেও দিতে চায় না আসলে। তারা নিজেরাই গাজা হুম, কন্ট্রোল করতে চায়। কিন্তু হামাসের এক্সাক্টলি। অবস্থান এই ব্যাপারে কিন্তু দীর্ঘদিন ধরে এটা আমি আমার বইয়ে অনেক বিস্তারিতভাবে আলোচনা করছি যে হামাস কিন্তু শুধুমাত্র এখন না। হামাস মোটামুটি ২০১৪ সালের পর থেকে হামাস আসলে গাজা কন্ট্রোল করতে চায় না, গাজা শাসন করতে চায় না। হামাস চায় গাজার শাসনভার যত মানে গাজা শাসন করা তো আসলে মানে খুব মানে গৌরবের খুব খুব অর্জনের কিছু নেই গাজা শাসন করার মধ্যে। মানে এটা তো কঠিন একটা কাজ। তো এটা তো কেউ জোর করে যে আমি গাজা শাসন করতে হবে, আমি ক্ষমতা ছাড়বো না, ব্যাপারটা তো এরকম না। না বরং কিন্তু হামাস মিলিটারি টেক ওভার? হোয়াট মি অ্যাবাউট দ্যাট? যে মিলিটারি হ্যাঁ, ওইটা হচ্ছে মূল কথা যে একটা হচ্ছে যে ক্ষমতা ছেড়ে দেওয়া, আরেকটা হচ্ছে অস্ত্র সমর্পণ করা। ২ টা ভিন্ন জিনিস। হুম, তো রাইট। মোটামুটি ২০১৪ সাল থেকে হামাস বিভিন্নভাবে বারবার বলছে যে, "আমরা গাজা শাসন করতে চাই না। গাজার ক্ষমতায় আমরা থাকতে চাই না। নির্বাচন হোক, আ পিএলওর কমিটি পুনর্গঠন করা হোক, আমরা নির্বাচন হোক, যে আসবে আমরা তার হাতে ক্ষমতা ছেড়ে দিব।" এবং ২০১৭ সালে তারা ইভেন যে মাহমুদ আব্বাসের যে পলিটিক্যাল পার্টি তাদের যে বিরুদ্ধে একটা ফ্যাকশন ছিল, তাদের সাথে হামাস এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ গেছিল যে, "তোমরা আসো, নির্বাচন হোক, আমরা ক্ষমতা নিব। তোমরা জিতো, তোমরা ক্ষমতায় নাও। কিন্তু মাহমুদ আব্বাসকে আউট করো।" কারণ মাহমুদ আব্বাস তো হচ্ছে সেল আউট। তো সেজন্য হামাস মাহমুদ আব্বাসের যে বিপক্ষের যে ফাতাহর যে কিন্তু বিপক্ষের ফ্যাকশন নির্বাচনের দাবির প্রেক্ষিতে মাহমুদ আব্বাস বা ইসরায়েল বা আমেরিকার অবস্থান কি ছিল? যখন তারা বলা মানে হয়েছিল ওইটা যে তো ওকে নির্বাচন ২০১৭ সাল ২০২১ সালে আমি সরি ২০২১ সালে কথা বলতেছি এটা। ২০২১ সালে যে একটা বড় ধরনের যুদ্ধ হয়েছিল, সেটার তো প্রধান কারণ ছিল যে হামাস নির্বাচন চায়, কিন্তু মাহমুদ আব্বাস এবং ইসরায়েল নির্বাচন দিতে চায় না। সেই কারণে ওই যুদ্ধটা শুরু হয়েছিল। তো মানে হামাস নির্বাচন চায় কারণ তখন কিন্তু ২০২১ সালে হামাসের জিতার কথা ছিল না। হামাস কিন্তু আ মানে যেটা হয় যে হামাস আসলে গাজায় আ যখন যুদ্ধ চলে তখন হামাসের জনপ্রিয়তা বেড়ে যায়। কারণ তখন মানুষ তাদের প্রয়োজনীয়তা বোঝে যে এরাই তো আমাদেরকে রক্ষা করতেছে। কিন্তু যুদ্ধের পর যখন অবরোধ চলে তখন তো আসলে গাজার লাইফ তো খুবই কঠিন। তো তখন দেখা যায় হামাসের জনপ্রিয়তা আসলে একটু নিচের দিকে নামতে শুরু করে। কিন্তু এখানে তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যেটা জানি যে সর্বশেষ যেই নির্বাচনটা হয়েছিল হুম, অ্যাকসেপ্টেবল এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ২০০৬ সালে হুম, সেখানে হামাস তো পুরা ফিলিস্তিনেই জয়ী হইছিল। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এখন পুরা এবং তারপরে আউটরাইট ওয়েস্টার্ন পুরা ব্লক ইসরায়েল সবাই বলছে যে এই নির্বাচনের রেজাল্ট আমরা মানি না, এই মানে আউটকাম এটা মানি না। তো হুম, এখন আবার ইলেকশন যদি হয়ও সামহাউ হুম। রেজাল্টটা দেখা যাবে যদি হামাসের ফেভারে যায় দে উইল নট অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ, সো ওইটা তো একটা সমস্যা আছেই। ওটা তো একটা সমস্যা এটা আছেই। হচ্ছে যে সেজন্য হামাস যদি স্বেচ্ছায় ছেড়ে দেয় একটা গ্রুপের কাছে যে ওকে আমরা জনপ্রিয় বেশি হইলেও আমরা অন্য একটা গ্রুপ পরিচালনা করুক। তাতে করে যদি ইন্টারন্যাশনাল চাপটা কমে সেটা হয়তো একটা ওয়ে হইতে পারে। কিন্তু ওটা তো তারা নির্বাচন চেষ্টা করতেছে। ওটা তো তারা দীর্ঘদিন ধরে তারা অনেকবার চেষ্টা করছে টেকনোক্র্যাট গভর্নমেন্ট গঠন করার, ফাতাহর সাথে গিয়ে ঐক্যমত্য সরকার গঠন করার এবং প্রতিবার এটা শুধুমাত্র মানে ২০১৪ সালে না, এটা ২০০৭ সালে যখন ওয়েস্টার্নরা মানে নাই, তখন থেকেই হামাস একাধিকবার চেষ্টা করছে, ওকে আমরা মানে এককভাবে সরকার গঠন করব না। আমরা ফাতাহর সাথে মিলে সরকার গঠন করব। আ আমেরিকা ইসরায়েল তো মানেই নাই। যতবার এ পর্যন্ত ২০০৮ এ, ২০১২ তে, ২০১৪ তে যতবার মোটামুটি হামাস এবং ফাতাহ একসাথে রাজি হয়ে গেছিল ওকে সাইন করবে। ঠিক সেই মুহূর্তে ইসরায়েল দেখা গেছে একটা বম্বিং করছে, বড় ধরনের বম্বিং করছে, বড় ধরনের গণহত্যা চালাইছে, যেন ওই মানে এই ব্যাপারটা আর না আগায়। এবং এটা মোটামুটি একটা প্যাটার্ন হুম। হয়ে গেছে যে যখনই হামাস এবং ফাতাহ সৌদি আরবে অথবা কায়রোতে তারা মিটিং এ বসছে, একমত হয়ে গেছে, রিপোর্ট আসতেছে যে যেকোনো মুহূর্তে ঐক্যমত্য সরকার গঠিত হবে, তখন দেখা যাচ্ছে ইসরায়েল বড় ধরনের একটা অভিযান শুরু করে অথবা বম্বিং করে বড় ধরনের হত্যাকাণ্ড ঘটায়। তাহলে তো ব্যাপারটা পুরোপুরি মানে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল এবং এই আলোচনাটা ভেস্তে গেল। তো এটা মোটামুটি কিন্তু একটা প্যাটার্ন। এছাড়াও খুব ইন্টারেস্টিং যে মাহমুদ আব্বাসের যে সরকার, হ্যাঁ। মানে পিএলও বা ফাতাহ যাই বলি, উনাদের যে মাঝে মধ্যে আমরা স্টেটমেন্ট দেখি মিডিয়া গুলাতে, সেগুলা তো খুবই মানে পিওর বাংলায় বললে মনে হয় বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হ্যাঁ, বলা যায় না ফিলিস্তিনি এটা জনগণের মোটামুটি সাথে। এটা হচ্ছে মোটামুটি পুরা ফিলিস্তিন জুড়ে এটা মানে ফাতাহর যে ফাতাহর মধ্যে পুরোপুরি ফাতাহ সব না আসলে মাহমুদ আব্বাসের যে কমিটিটা, মাহমুদ আব্বাসের অনুগতরা, তাদেরকে মোটামুটি বলাই হয় যে তারা হচ্ছে ইসরায়েলের সিকিউরিটি কন্ট্রাক্টর। তারা বেসিক্যালি ইসরায়েলের হুম। পারপাস সার্ভ করে। ইসরায়েলের পক্ষ হয়ে তারা মানে পশ্চিম তীরে শাসন করে। পশ্চিম তীরের পুলিশ বাহিনী ইসরায়েলের কাছে ফিলিস্তিনদের তথ্য ইসরায়েলদের হাতে তুলে দেয় যে এই করতেছে, অমুক সেই করতেছে, তাকে ধরে নিয়ে যাও এরকম।
তাদের কিন্তু কাছে হচ্ছে এইখানে আমার ইসরায়েলের। একটা এখানে একটা কোয়েশ্চেন আছে আমার। এই যে আমরা 1990 তে যে অসলো অ্যাকর্ড হইছিল বিটুইন আইজাক রবিন এবং আ ইয়াসির আরাফাতের মধ্যে বিল ক্লিনটনের মধ্যস্থতায়। তখন ৩ টা জোনে ভাগ করা হইল যে জোন এ, বি এরিয়া অ্যান্ড সি এরিয়া পশ্চিম এবিসি, হ্যাঁ। এবং জোন এ তে ছিল ফুল প্যালেস্টিনিয়ান অটোনমি এবং তাদের সিকিউরিটি ব্যবস্থাও তাদের হাতে। জোন বি হচ্ছে তাদের গভর্নমেন্ট কিন্তু সিকিউরিটি ইসরায়েলের হাতে। আর জোন সি হচ্ছে গভর্নমেন্ট এবং সিকিউরিটি পুরাটাই ইসরায়েলের হাতে এবং সেটা তারা বসতি সম্প্রসারণ করে দিন, দিন বাড়াচ্ছে। হুম। তো আমার যে প্রশ্ন যে পশ্চিম তীরের লোকজনও কি বুঝতে পারতেছে না যে আসলে ফাতাহ সামহাউ মানে যদি আমি ক্যাপাসিটি যদি এইভাবে বলি যে তাদের গুডউইল আছে, তারপর তাদের ক্যাপাসিটি নাই। আর যদি সেল আউট বলি তাহলে তো বলাই যায়। কিন্তু পরিস্থিতি যেটা সেটা তো হচ্ছে যে পশ্চিম তীরেও আমরা মানে ফিলিস্তিনি আরবরা তারা প্রতিনিয়ত তাদের জমি, তাদের জায়গা, তাদের কন্ট্রোল হারাচ্ছেই। সো এইটা নিয়ে পশ্চিম তীরের মুসলিমদের আসলে ওইখানেও যদি ভোট হয় তাহলে আউটকামটা কেমন ওইখানে হবে? যে ২০০৭ সালের নির্বাচনে কিন্তু অনেক মানে পশ্চিম তীরেও বেশ কিছু সিটে হামাস জয়লাভ করছিল। তো মানে ব্যাপারটা এরকম না যে পশ্চিম তীরে সবাই ফাতাহর পক্ষে বা মানে গাজার সবাই হামাসের পক্ষে, ব্যাপারটা এরকম না। পশ্চিম তীরের মধ্যেও মানে আ কিছু পোল অনুযায়ী মাহমুদ আব্বাসের অ্যাপ্রুভাল রেটিং হচ্ছে 8% বা এরকম। মানে 92% মানুষ তাকে চায় না। মানে সে টিকে আছে শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েলের ব্যাকিং এ। পশ্চিম তীরের মানুষজন তো তাকে চায় না। এখন তাকে চায় ওকে। না, তার পরিবর্তে হামাসকে চায় কিনা সেটা হচ্ছে মানে ভিন্ন ব্যাপার। হয়তো কেউ হামাসকে চায়, কেউ হয়তো হামাসকে চায় না, কিন্তু মানে ফাতাহর অন্য কেউ আসুক। আ যে হুম। মানে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে। এরকম ফাতাহর ভিতরে তো কিছু নেতা আসলে আছে যে যারা মানে মাহমুদ আব্বাসের নীতি পছন্দ করে না। তারা ইসরায়েলের বিরুদ্ধে। এ ধরনের। তো হয়তো কিছু মানুষ তাদেরকে চায়, কিছু মানুষ হামাসকে চায়। কিন্তু মাহমুদ আব্বাসকে কেউ চায় না। মানে মোটামুটি 90% এর উপরে মানুষ মাহমুদ আব্বাসকে চায় না। সে টিকে আছে জাস্ট আমেরিকা এবং ইসরায়েলের সমর্থনের কারণে। আচ্ছা আমি একটু ত্রাণের প্রসঙ্গে যাই। এই যে আমরা দেখতেছি বলা হচ্ছে যে 500 ট্রাকস সম্ভবত এভরিডে দরকার যেই পরিমাণ লোক আছে। এটা 500 500 আমার ট্রাক নাম্বার হচ্ছে যুদ্ধের আগে দরকার ছিল। এখন দরকার যুদ্ধের ছিল। পরে যে মানে যে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে, এখন তো আরো আসলে বেশি দরকার। মানে যুদ্ধের আরো আগে বেশি যখন দরকার। নরমাল শুধুমাত্র অবস্থান খাদ্য ছিল, না, মানে তখনই মেডিকেল মানে 500 ট্রাক দরকার ছিল। আচ্ছা সেটা তো ডে টু ডে লাইফ এর খাবার-দাবার। এখন তো হ্যাঁ। মেডিকেল নিড আছে। এখন তো তাদের থাকার জন্য যে তারা অস্থায়ী টেন্ট বানায় সেগুলোও ভেঙে চুরে শেষ। খোলা আকাশের নিচে থাকতেছে। সব মিলায়া উই নো যে আরো এটা খুব ইজিলি বোঝা যায় যে আরো অনেক হুম। ট্রাকস দরকার। কিন্তু আমরা রিপোর্টে দেখতেছি খুব কম ট্রাক ৩ টা, ৪ টা, ৫ টা ট্রাক ঢুকতে দেয় হয়তো মাঝেমধ্যে ইসরায়েল দয়া করে। এখন তো টোটালি এবং বন্ধ। এখন গত ৩ মাস ধরে প্রায় টোটালি বন্ধ। এবং মানে বলা হচ্ছে যে 2 মিলিয়ন পিপল starvation এ কমপ্লিটলি মারা যাওয়ার অবস্থা। তো এখন আ আমেরিকান ইসরায়েলি সংস্থাগুলাও ত্রাণ দেওয়ার প্রস্তাব করছিল কেউ, কেউ। তো হামাস কি রাজি হয় নাই? নাকি আসলে হোয়াট ইস হ্যাপেনিং অ্যাবাউট এই ত্রাণ নিয়ে? আচ্ছা, এখানে ত্রাণ নিয়ে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটতেছে। সেটা হচ্ছে মানে অলরেডি তো বিভিন্ন রিপোর্ট আসতেছে যে মানে গাজায় মানুষ অলরেডি মারা যাচ্ছে। অলরেডি অনেক মারা গেছে দুর্ভিক্ষে এবং বাকিরা প্রচন্ড অপুষ্টিতে ভুগতেছে। তো সেজন্যে আন্তর্জাতিকভাবে চাপ বাড়তেছে ইসরায়েলের উপর। সেজন্য তাদের দরকার হচ্ছে একটা মানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানো যে আমরা ত্রাণ দিচ্ছি, এরকম একটা স্কিম তাদের দরকার। সেজন্য তারা কি করছে, আমেরিকা এবং ইসরায়েল তারা একটা মানে সংগঠন তৈরি করছে, নাম দিছে হচ্ছে আ গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, এবং তাদেরকে দায়িত্ব দিচ্ছে যে তারা নির্দিষ্ট কিছু পয়েন্টে ত্রাণ বিতরণ করবে। হু, হু। এবং এই যে সংগঠনটা তৈরি করা হয়েছে, এটার সাথে কানেকশন হচ্ছে মোসাদের, কানেকশন হচ্ছে সিআইএ এর, এবং কানেকশন হচ্ছে আমেরিকান প্রাইভেট মার্সেনারি বাহিনীর, যাদের মধ্যে একটা বাহিনী হচ্ছে ব্ল্যাক ওয়াটার। ব্ল্যাক ওয়াটার হচ্ছে তারা যারা ইরাকে মানে আমেরিকান প্রাইভেট মার্সেনারি হিসেবে ইরাকে যুদ্ধ করছে। সেটা হচ্ছে ব্ল্যাক ওয়াটার, কুখ্যাত, যাদের হাতে বিভিন্ন গণহত্যা হুম। হয়েছিল, প্রচন্ড মানে সমালোচনা হয়েছিল। তো সেই ব্ল্যাক ওয়াটারের লোকেরা এটার সাথে জড়িত। এটা হচ্ছে জেরেমি স্কেহিল তাহলে একজন সাংবাদিক। উদ্দেশ্যটা কি? যে ত্রাণের আড়ালে আসলে তারা কি টার্গেটেড আমি কিলিং আমি করতে আমি চায়? বলতেছি। একটা তো হচ্ছে মানুষকে দেখানো যে আমরা ত্রাণ দিচ্ছি। এবং হু, হু। হামাস আমরা ত্রাণ দিতে আগ্রহী, তারপরেও হামাস এটাতে রাজি হচ্ছে না। সুতরাং হামাস খারাপ, আমরা ভালো। এটা হচ্ছে একটা দেখানো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা ত্রাণ যে দিবে, যে পয়েন্ট গুলি তারা তৈরি করছে, ৩-৪ টা পয়েন্ট তারা বলছে আমরা যে এই পয়েন্টে ত্রাণ দিব। সেই পয়েন্ট গুলি হচ্ছে অনেকটা সাউথ এর দিকে। তার মানে তাদের প্ল্যানটা এরকম যে নর্থ এর থেকে সাউথ এ মানুষ আসবে ত্রাণ নেওয়ার জন্য, এবং আসার পরে তারা করবে কি, এটা মাঝখানের করিডোরটা বন্ধ করে দিবে। মানে নর্থ গাজাকে তারা খালি করে ফেলবে, খালি করে সবাইকে সাউথ এ নিয়ে আসবে। যেন এরপরে যেকোনো সময় আরো একটু ঠেলে ইজিপ্টে পাঠিয়ে দেওয়া যায়। মানে তাদের যে মূল পরিকল্পনাটা যেটা, যে গাজাকে এথনিক্যালি ক্লিনস করা, যেটা তারা এতদিনেও পারে নাই। সেটা তারা এর মাধ্যমে চেষ্টা করতেছে যে আমরা এই পয়েন্টে ত্রাণ দিব। যখন হুম। মানুষ এখানে আসবে তখন আমরা পেছনের করিডোরটা বন্ধ করে দিব। মানুষ এখানে আটকায় ফেলব। এরকম। দিয়ে তারপরে বোম্বিং? হ্যাঁ, অলরেডি তারা করতেছে যে যেই মানে কয়েকটা পয়েন্টে ত্রাণ দেওয়া শুরু হইছে। তারা শুরু করছে। এখানে ত্রাণ দিচ্ছে খুবই অল্প, যেটা ছোট কিন্তু একটা এখানে ফ্যামিলির আমার একটা হয়তো। প্রশ্ন তো ওরা কি আসলে এরকম যে ওরা ইসরায়েলের উদ্দেশ্যটা আমি বুঝতে চাচ্ছি যে ওদের উদ্দেশ্য কি আসলেই যে আমরা এই
2 মিলিয়ন পিপল কে মেরে ফেলতে চাই, নাকি ওরা চায় আসলে গাজাকে খালি করতে? যে আমরা মাঝখানে একটা দেখলাম যে আমেরিকা প্রস্তাব দিছে যে তাদেরকে লিবিয়াতে নিয়ে যাওয়া হবে জাহাজে করে বা অন্য কোথাও। সো বেসিক্যালি বিষয়টা কি এরকম যে আমরা তাদেরকে এতটাই ভীত করব এবং তারপরে তাদের ওই গাজার সমুদ্র অঞ্চলে জাহাজ আসবে এবং তারা বাধ্য হয়ে সবাই বাঁচার জন্য জাহাজে করে চলে যাবে, গাজা খালি হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা কি তাদের সেটা তো কি? এটা তো তাদের তাদের মানে কয়েকদিন আগে একটা ইয়ে বের হয়েছে, একটা পোলে দেখা গেছে যে ইসরায়েলের 82% মানুষ তারা গাজাকে মানে এথনিক্যালি ক্লিনজ করার পক্ষে মোটামুটি। তারা মানে গাজা খালি করে ফেলতে চায়। গাজাকে পুরোপুরি ফিলিস্তিনের আরব শূন্য করে ফেলতে চায়। তো এটা তো ইসরায়েলের মানে দিনে ইসরায়েল আরো বেশি আগে যতটা ছিল তার চেয়ে অনেক বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছে যে তারা মানে হত্যা করার চেয়ে খালি করতে চায় তারা। হ্যাঁ, খালি এটাই করা। হচ্ছে মানে পয়েন্ট। এটা শুধুমাত্র ইহুদিদের। এটা আমাদের ওই যে প্রমিসড ল্যান্ড, এটা শুধুমাত্র আমাদের থাকবে। যে তাদের ওকে। বিশ্বাস। আ কিন্তু সেটা এখানে দিনে, আমি দিনে আরো আরেকটা প্রশ্ন করি তাহলে তোমাকে বিফোর ইউ মুভ অন। সেটা হচ্ছে যে আমরা জানি যে টানেল নেটওয়ার্ক যেটা নিয়ে হুম, অনেক কথা হচ্ছে যে হামাসের টানেল নেটওয়ার্ক মাটির নিচে। এবং আমরা মাঝখানে রিপোর্টে দেখলাম যে এই টানেল মানে ধ্বংস করার জন্য নরমাল বোমে তো কাজ হয় না। মাদার অফ অল বোম পাঠাইছে আমেরিকা এবং বাইডেন প্রশাসনকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল। তারা সম্ভবত পাঠায় নাই। বাট ট্রাম্প ওইটা পাঠাইছে। এবং এই মাদার অফ অল বোম দিয়েই তোরা বোরা পাহাড়ের হুম। যেই নেটওয়ার্ক ছিল আফগানিস্তানে সেটাকে ধ্বংস করা হয়েছে। তো এইটার ব্যাপারে একটু আমাদেরকে এনলাইটেন করো। যে হোয়াট ইজ হ্যাপেনিং? ওরা কি আ মাদার অফ অল বোম নিক্ষেপ করার সম্ভাবনা আছে? কারণ ওইটা হওয়া মানেই তো আসলে গাজা পুরোপুরি ডেস্ট্রয়, মাটির নিচেও সম্ভবত 200-300 ফিট যাইতে পারে হ্যাঁ, মাদার অফ অল বোমের অ্যাটাকটা। আম বলতে পারেন ওদের মানে ওরা তো কিছু তো বাকি রাখে নাই করার গাজার মধ্যে। তো হ্যাঁ, মানে এটাও করতে পারে। মানে অবাক হওয়ার কিছু দেখি না। আ এটাও করতে পারে। আ আমি যেটা বলতেছিলাম যে এই যে ত্রাণের ব্যাপারটা, যে ত্রাণ অলরেডি তারা যে কয়েকটা পয়েন্টে ত্রাণ দেওয়ার কথা ছিল, সেখানে যখন ফিলিস্তিনিরা গেছে মানে ছবিগুলি খুবই তো ইনহিউম্যান, যে মানে খুব চিকন একটা মানে কেজের মতো। সেখান দিয়ে মানুষ যাইতে হবে গিয়ে এখানে, তো সেখানে ইভেন সেখানে যাওয়ার পরে তারা করছে কি সেখান থেকে কয়েকজনকে তারা কিডন্যাপ করে নিয়ে গেছে। মানে যে গেছে তার কোনো এক আত্মীয় হয়তো হামাসের সাথে কোনভাবে কানেকশন আছে, সেজন্য তাকে জিজ্ঞাসাবাদে তাকে তুলে নিয়ে গেছে। মানে এরকম আরকি। তো এবং সেখানে তারা যখন মানুষের ভিড় বেশি হয়ে গেছে, মানুষ ত্রাণের জন্য অনেক বেশি ভিড় হয়ে গেছে, তখন তারা সেখান থেকে গ্রেনেড নিক্ষেপ করছে। মানে এই ধরনের মানে ফিলিস্তিনে সবসময় ত্রাণের ব্যাপারটা দেখাশোনা করতে হচ্ছে জাতিসংঘ, UNRWA এবং UNRWAর হুম, মানে স্টাফ অধিকাংশ আসলে ফিলিস্তিনিরা নিজেরাই। সেজন্য সবসময় সেটা একটা মানে সিস্টেমের মধ্য দিয়ে ছিল। এবং তাদের একটা মানে সহানুভূতি ছিল ফিলিস্তিনিদের প্রতি। কিন্তু এখানে হচ্ছে কি সেটা একটা পুরা প্রাইভেট মার্সেনারি বাহিনী, যাদের কাজে ছিল ইরাকে মানে গণহত্যা করা, তাদেরকে যখন দায়িত্ব দিচ্ছে, হুম, তো এটা তো আসলে ত্রাণ না। এটা তো হচ্ছে আসলে একটা ট্র্যাপ এর মধ্যে ফেলা ফিলিস্তিনিদেরকে। ট্র্যাপ, তো রাইট। আ এখন যে ইয়ের মধ্যে যে সিজফায়ার এর যে শর্তগুলি ছিল, সেখানে একটা শর্ত ছিল যে আ হামাসের যে সাথে যে আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেখানে ছিল যে তারা প্রতিদিন আ মানে মোটামুটি এক্সাক্ট সংখ্যাটা বলা নাই। কিন্তু আনরেস্ট্রিক্টেড সংখ্যক ট্রাক প্রতিদিন প্রবেশ করবে এবং সেখানে খাবার, আ আ ফুয়েল প্রবেশ করবে, এইড প্রবেশ করবে, মেডিসিন প্রবেশ করবে এবং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল প্রবেশ করবে। এগুলি ছিল মানে হামাসের সাথে আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং। এখন ইসরায়েলের সাথে আমেরিকা যেটা প্রকাশ করছে গতকালকে, সেখানে কোন কিছুর উল্লেখ নেই, শুধুমাত্র খাবার। মানে এরকম প্রতিটা পয়েন্টে তারা মানে হামাসের এবং সাথে এক ধরনের খাবারও কি কোন ট্রাকের সংখ্যা নির্ধারিত করা আছে? ট্রাকের সংখ্যা সম্ভবত নির্ধারণ করে নাই, কিন্তু মানে শুধুমাত্র খাবার, অন্য কিছু প্রবেশ করতে দিবে না। ওকে। এইটা। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে হামাসের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল সেখানে হামাস তো জানে আসলে, যে কারণ এর আগেও তো সিজ ফায়ার হয়েছিল কিন্তু সেটা টেকে নাই। তো মানে এবার কি ভরসা যে এবার এটা টিকবে। সেজন্য হুম, হামাসের একটা মানে দাবি ছিল যে এবং আমেরিকা সেটাতে মোটামুটি রাজি হয়েছিল যে হামাসের সাথে যে সিজ ফায়ারটা হবে সেটা ট্রাম্প নিজে ঘোষণা করবে। যে ওকে আমরা মানে রাজি হইছি এই সিজ ফায়ার এতদিনের এরকম, সেটা ট্রাম্প নিজে ঘোষণা করবে। এবং যে এইটা আমেরিকান এটা যে কার দাবি ছিল? হামাসের। হামাসের দাবি ছিল এবং হামাসের সাথে মানে স্টিভ উইটকফ সে রাজি হয়েছিল এই ব্যাপারে। যে ট্রাম্প নিজে ঘোষণা করবে এই সিজফায়ারের ঘোষণাটা ট্রাম্প নিজে দিবে এবং স্টিভ উইটকফ সে কাতারে যাবে। কাতারে গিয়ে সেখানে হামাসের যে লিড নেগোশিয়েটর খলিল হায়া, তার সাথে সে হ্যান্ডশেক করবে এবং চুক্তিতে স্বাক্ষর করবে। ওকে। তো এটা হচ্ছে হামাসের দিক থেকে গ্যারান্টি যে আমাদের তো ক্ষমতা নাই, কিন্তু এট লিস্ট আমরা যদি আমেরিকাকে প্রকাশ্যে ঘোষণা দেওয়াইতে পারি, তাহলে অন্তত একটা ব্যাপার থাকবে যে আমেরিকা হয়তো মানে ইসরায়েল ভঙ্গ করতে চাইলো, আমেরিকা হয়তো নিজের সুনামের স্বার্থে হয়তোবা সেখানে একটু বাধা দিবে। এটা ছিল হামাসের দাবি এবং স্টিভ উইটকফ সেটাতে রাজি হয়েছিল। কিন্তু এরপরে এখন ইসরায়েলের সাথে মানে আমেরিকা যে আন্ডারস্ট্যান্ডিং এ গেছে এখন, সেটার মধ্যে এগুলো কোনো কিছুর উল্লেখ নেই। মানে ব্যাপারটা হচ্ছে যে হামাসের যেই কয়েকটা স্ট্রং পয়েন্ট ছিল যেগুলির ভিত্তিতে তারা ভরসা পাচ্ছিল ওকে আমরা একটা সিজফায়ারে যাইতে পারি। ইসরায়েলের সাথে হুম, আমেরিকা গিয়ে এখন সেই সবগুলি বাদ করে দিয়ে নরমাল একটা খুবই ভেগ একটা
আ মানে টার্ম তৈরি তার করছে। মানে তার মানে কনফ্রন্টেশন চলতে থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে হামাস কি তাহলে আমেরিকা ইসরায়েলের যে দাবি ছিল দীর্ঘদিন যে তুমি যেটা বললা যে তারা শাসন করতে চায় না সেটা আমরা বুঝলাম। যে তারা আসলে কোয়ালিশন করতে চাইছে। সেটাও হয়তো যেটা তুমি সেটা বললা এই যে যে অলরেডি হামাসের সাথে যে আমেরিকার যে এগ্রিমেন্টটা ছিল সেখানে হামাস আরেকটা শর্ত ছিল যে হামাস গাজার শাসন ক্ষমতা ছেড়ে দিবে। এবং তার শাসন পরিবর্তে একটা ক্ষমতা ছাড়া না বাট আমি অস্ত্র ত্যাগ করা মানে ও না, অস্ত্র এটা ডিমিলিটারাইজড সম্ভব না। এটা হামাস ত্যাগ করবে না এবং শুধুমাত্র হামাস না। এখানে ব্যাপারটা হচ্ছে আমরা মানে সবসময় শুধুমাত্র হামাসের নামটা বলি কারণ হচ্ছে হামাস হচ্ছে সবচেয়ে বড় সংগঠন। কিন্তু হুম, হামাসের বাইরেও আরো তো সংগঠন আছে। আ ইসলামিক জিহাদ আছে এবং বামপন্থী কিছু সংগঠন আছে। পিএফএলপি আছে। এবং অনেকগুলি ব্যাপারে তারা বরং হামাসের চেয়ে আরো বেশি হার্ডলাইনার। হু, হু। যেমন হামাস তো নির্বাচনে অংশগ্রহণ করে। ইসলামিক জিহাদ এবং পিএফএলপি তারা নির্বাচনে পর্যন্ত অংশগ্রহণ করে না। তাদের অবস্থান হচ্ছে যে আ যে মাহমুদ আব্বাসের যে পিএলও তারা হচ্ছে ইসরায়েলের এজেন্ট। তাদের অধীনে আমরা কোন নির্বাচনে যাব না। তারা এরকম তাদের অবস্থান এরকম কঠিন। হামাস সেই জায়গায় বরং অনেক ছাড় দিয়ে সমর্থন দেয়। এটা কি তাদের অধীনে যাবে না সেটা? নাকি গণতন্ত্রের ব্যাপারে তাদের ইসলামিক না, পজিশন ভিন্ন? ওইটা না। কারণ মানে ইসলামিক জিহাদ তো মোটামুটি ইরানের সাথে অনেক বেশি অ্যালাইনড। তো ইরানে তো নির্বাচন হয়। তো সেটা সেখানে ওকে, ওইটার ব্যাপার নাই। এটা হচ্ছে তারা মানে মাহমুদ আব্বাসের সরকারকে তারা মানেই না। তো সেজন্য তাদের অধীনে কোন ওকে। নির্বাচনে যাবে না। হুম, এবং দেখা যায় যে হামাস এর আগেও ২০০৮, ১২, ১৪ বিভিন্ন যুদ্ধের পরে হামাস যখন ইসরায়েলের সাথে সমঝোতায় গেছে যুদ্ধবিরতিতে, তখন হামাস আ রকেট নিক্ষেপ করে না। হামাস যেহেতু তারা ক্ষমতায়, তারা রকেট নিক্ষেপ করে না। কিন্তু ইসলামিক জিহাদ এবং পিএফএলপি তারা মাঝে মাঝে রকেট নিক্ষেপ করে। বিভিন্ন যখন দেখা যায় যে ইসরায়েল বাড়াবাড়ি করতেছে, মানে চুক্তির শর্ত ভঙ্গ করতেছে, ত্রাণ কিন্তু রিপারকাশন টা তো সবার উপরেই আসে। হ্যাঁ, কিন্তু তাই ওই না? ওই ব্যাপারে তারা মোটামুটি হামাসের সাথে মোটামুটি অ্যালাইনড থাকে। হামাস যখন চাপ দেয় তখন আবার তারা মানে ওটা বন্ধ করে দেয়। মানে মাঝে মাঝে যখন ওকে। দেখা যায় ইসরায়েল ভঙ্গ করতেছে তখন তারা পাল্টা জবাবে তারা মানে আগে করে, হামাস করে না। এবং এরপরে হুম, হামাস যখন আমরা তাদেরকে মানে রিকোয়েস্ট করে তখন তারা আবার মানে বন্ধ করে। তো যে ব্যাপারটা আমি বলতেছি যে হামাস একা না আসলে। মানে এটা আমি আমার বইয়ে উল্লেখ করছিলাম যে মানে হামাসের জন্ম কবে? মাত্র এই ৮৭ সালে। কিন্তু ফিলিস্তিনের যুদ্ধ তো সেই ৪৮ সাল থেকে চলে আসতেছে। এবং যখন রাইট। হামাস ছিল না, তখনও রেজিস্ট্যান্স ছিল। তখন ১ম এ মুসলিম ব্রাদারহুড নেতৃত্বে ছিল। মুসলিম ব্রাদারহুড যখন দুর্বল হয়ে গেছে আ নাসেরের জামাল আব্দুল নাসেরের নিপীড়নের কারণে, তখন ফাতাহর উত্থান ঘটছে। তারা রেজিস্ট্যান্স এর আমার একটা বইয়ের একটা চ্যাপ্টারের নামই হচ্ছে যে আ রেজিস্ট্যান্স ব্যানারের আ হস্তান্তর এরকম। মানে আচ্ছা। রেজিস্ট্যান্স এর ব্যানারটা একেক সময় একেক পার্টি গ্রহণ করছে। ১ম এ মুসলিম ব্রাদারহুড এর ওকে। হাতে ছিল। পরে তারা যখন দুর্বল হয়ে গেছে তখন সেটা ফাতাহ সেটা হাতে তুলে নিছে। ফাতাহ যখন দুর্বল হয়ে গেছে, রাশিয়া যখন সোভিয়েত ইউনিয়ন নাই হয়ে যাচ্ছে, তাদের ব্যাকাররা দুর্বল হয়ে যাচ্ছে তখন মানে ফাতাহ যখন সেই অসলোতে গিয়ে নেগোশিয়েশন এর দিকে যাচ্ছে, তারা যখন রেজিস্ট্যান্স এর ব্যানারটা নামায় রাখতেছে, তখন মানে হামাস এসে সেটা আচ্ছা। তুলে নিছে। তো কিন্তু এখন হামাস যদি হামাসকে তো বলা হয় ভেরি মাচ অ্যালাইনড এবং মুসলিম ব্রাদারহুড পন্থী। হ্যাঁ, হ্যাঁ। ওটা বেসিক্যালি মুসলিম ব্রাদারহুডেরই মানে মুসলিম ব্রাদারহুডের লোকেরাই হামাস গঠন করছে এবং এরপরে বলা যায় যে মুসলিম ব্রাদারহুড অনেকটা হামাসের মধ্যে বিলীন হয়ে গেছে। একাকার হয়ে গেছে। আ আ মানে ওকে। আলাদা করে এখন আর মুসলিম ব্রাদারহুড নাই। মানে হামাসটাই মুসলিম ব্রাদারহুডকে অ্যাবসর্ব করে নিছে। আ তো যেটা বলতেছিলাম যে হামাস যদি মানে বলে যে আমরা আজকে থেকে সব অস্ত্র সমর্পণ করব, বাকিরা মানবে না। কারণ তারা তো জানে যে অস্ত্রটাই হচ্ছে আমাদের সর্বশেষ ভরসা। মানে অস্ত্র আছে বলেই এখন পর্যন্ত আমরা টিকে আছি। অস্ত্র না থাকলে তো যেটা হয়েছিল যে ১৯৮২ সালে যখন বৈরুতে যখন লেবাননে যখন ইয়ে ছিল কিন্তু টিকে আছি বলতে তুমি যেটা বলতেছো, ধরো এর আগের যুদ্ধগুলোতে ডিস্ট্রাকশন হইলেও মোটা দাগে অন্তত তারপরেও জাতিসংঘের হস্তক্ষেপ, তারা শেল্টারের মধ্যে থেকে টেকে একটা অবস্থা ছিল। এখন এইবার যেভাবে গাজাকে কমপ্লিটলি ডেমোলিশন সাইট বানায় ফেলানো হইল, তো অনেকে আর্গু করবে সাম অফ দ্যা পিপল যে আসলে এটাকে কি টিকে থাকা বলে কিনা? তো ধরো তুমি টানেলের ভিতরে আছো। সামটাইমস হয়তো তুমি অস্ত্র নিয়ে টানেলের বাইরে আসলা। এখন আমি এখানে অবশ্যই যারা মানি ইসলামিক চেতনা ধারণ করে বা হামাস যেটা বলবে শাহাদাতের তামান্না সেগুলো একটা আরেকটা আঙ্গিক বা মাত্রা। যে আমি বাঁচি বা মরি আমি রেজিস্ট্যান্স করতে কবরে যাব। সেটা একটা ভিন্ন আঙ্গিক। কিন্তু আমি যখন পলিটিক্যালি বলব বা আমি আ এ এই মানি এজ এ হোল যখন চিন্তা করব, তখন এই প্রশ্নটা আসবে যে আসলে এইভাবে কতদিন টিকে থাকা যায় বা এইটাকে কি আসলে টিকে থাকা বলে কিনা? হোয়াট ইস ইউর রেসপন্স, তোহা? এখন এটা তো ক্লিয়ার যে হামাসের যে অপারেশনের ফলাফলটা হয়তোবা তারা যেরকম আশা করছিল সেরকম হয় নাই। অনেক খারাপ হইছে। এটাতে তো সন্দেহ নাই। খারাপ হইছে। তারা হয়তো আশা করছিল যে ভালো হবে। কিন্তু বাস্তবে তাদের সেই পরিমাণ আ সামর্থ্য হয়তো ছিল না। বা মানে বৈশ্বিক বাস্তবতা যেরকম আচ্ছা ভালো বলতে কি এখানে আরেকটু ইন্টারাপ্ট করি। ওদের মেইন টার্গেটটা কি ছিল যে নরমালাইজেশন ডিলটাকে
না, মোটামুটি পজ ওইটা করা ওইটা হয়। ওইটা আসলে প্রধান না। মানে সব মিলায় আসলে ওইটা একমাত্র কারণ না বা ওইটা প্রধান কারণ না। আ উম মানে সব দিক মিলায় মানে গাজার সিচুয়েশন এরকম ছিল যে তাদের আসলে মানে তারা বেঁচে আছে কোনভাবে। মানে সেটাকে বেঁচে থাকা বলে না। এবং মানে ইসরায়েলের উগ্রপন্থা এত দ্রুত আগাচ্ছিল যে এখন আর গাজা গুরুত্বপূর্ণ না। এখন হচ্ছে তারা আল আকসা মসজিদ দখল করে নিবে, সেটা ভেঙে ফেলবে, সেখানে থার্ড টেম্পল নির্মাণ করবে। ব্যাপারটা ওই পর্যায়ে হুম, চলে গেছে। চলে তো গেছে, রাইট। এখানে একটা এই এখানে স্ট্যাটাস আমি মনে কোটা হয় দর্শকদের উদ্দেশ্যে এই পয়েন্টটা একটু এড করি যে, ইসরায়েলের ভিতরে যে চরমপন্থার উত্থান, যেটা আমি আমার একটা পডকাস্টেও বলছিলাম যে ২০-৩০ বছর আগে অ্যা অ্যা মানে যে কাহানি, উনার পুরা নামটা কি ছিল? ভুলে গেলাম এই মুহূর্তে। মেয়ার কাহানা। মেহের কাহানিকে কিন্তু ইসরায়েলের আদালত চরমপন্থী হিসেবে জেল হ্যাঁ, দেওয়া হয়েছে হ্যাঁ। 1978 এ। মানে তার ব্যাপারটা ছিল 3rd যে ডিগ্রি এরকম যে নিষিদ্ধ করা হয়েছে। হুম, মানে ইসরাইল একসময় এত উগ্রপন্থী ছিল না। মানে অবশ্যই তারা ১ম দিক থেকেই তারা হচ্ছে মানে জায়নিস্ট প্রজেক্ট, তারা হচ্ছে সেকুলার কলোনিয়াল প্রজেক্ট। কিন্তু তারপরেও তাদের মানে জনসংখ্যার অনুপাত ১ম দিকে সবাই এত উগ্রপন্থী ছিল না ২০-৩০ বছর আগে। গত ২০-৩০ বছরে তারা শিফট হয়ে তারা এখন মানে অকল্পনীয় রকমের উগ্রপন্থী এবং আ মানে হুম। এটা কল্পনা মানে যেই মেয়র র‍্যাডিক্যাল কাহানাকে শিফট। তারা মানে সংসদে দাঁড়াইতে দিত না। সংসদ থেকে তারা বের করে দিছে যে সে হচ্ছে চরমপন্থী। সংসদে সে ভাষণ দিতে গেলে অন্য এমপিরা উঠে চলে যেত যে না এ অতিরিক্ত মানে বাড়াবাড়ি করতেছে। এর কথা আমাদের মানে আ মানে সহ্য করার মত না এরকম। উঠে চলে যেত। অথচ এখন তাদের প্রতিটা নেতা প্রায় সেই ধরনের একই ধরনের কথাবার্তা বলতেছে মেয়র কাহানের মতো। মানে তাদের জেনারেশনাল শিফট হইছে হ্যাঁ, র‍্যাডিক্যালি রাইট। হ্যাঁ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আসলে তার মানে একটা অবশ্যম্ভাবী খারাপ পরিণতি বলি বা যেকোনো একটা পরিণতি সেটার দিকে মনে হয় আগাচ্ছে। কিন্তু এই যে মাঝখানে গত বছর আমি একটা ইন্টারেস্টিং ছোট করে ২ টা প্রশ্ন করে আমরা শেষের দিকে চলে যাব। গত বছর হঠাৎ করে থার্ড টেম্পল নির্মাণ নিয়ে অনেক কথা হইলো। তাদের যে এই যে তাদের যেই ধর্মীয় বিলিফ যে লাল গরু সংশ্লিষ্ট একটা বিষয় যে হুম, 100% রেড কালার হইতে হবে। ৫ টা লাল গরু বনে ইসরায়েল সংগঠন টেক্সাস থেকে নিয়ে গেল ইসরায়েলে এবং ইসরায়েলে নিয়ে ওগুলাকে তারা খুব সেলিব্রেট করল। হুম, হুম, এবং তারপরে বলা হচ্ছিল যে এইটাই হচ্ছে সেই লাল গরু যেটাকে জবাই দিয়ে তারা পাক হবে ওই ছাই দিয়ে এবং তারপরে ওই মানি তারা পিউরিফাইড হওয়ার পরে তারা থার্ড টেম্পল নির্মাণের কাজটা শুরু করবে এবং দ্যাট উইল বি দ্য মেসায়োনিক এরা। তো হুম। এই ব্যাপারটা হঠাৎ করে আওয়াজ আবার একটু কম। এটার কারণ কি মানি ইসরায়েলিদের ভিতরে নিজস্ব ইখতিলাফ বা তাদের ভিতরেই বিভিন্ন ধর্মীয় গ্রুপ ডিফারেন্ট ভাবে ইন্টারপ্রেট করে এইজন্য? নাকি আসলে পলিটিক্যাল যে ব্যাকল্যাশ হইতে পারে ওয়ার্লড ওয়াইড এইটার ভয়ে ২ তারা টেই। আমার প্রোটেক্ট আমার করছে? মনে হয় ২ টেই। তাদের মানে ইসরায়েল আসলে আমরা তো প্রধানত ইংলিশ মিডিয়া ফলো করি আমরা। কিন্তু মানে ব্যাপারগুলো এরকম যে কেউ যদি আসলে হিব্রু মিডিয়া ফলো করতে পারত পুরোপুরি, তাহলে হুম, হুম। ওদের মিডিয়াতে ওদের নেতারা যে ধরনের বক্তব্য দেয় সেগুলোতেই পুরোপুরি সব পরিষ্কার। মানে ওরা নিজেরাই ওদের মানে ভোটার বেসকে সন্তুষ্ট করার জন্য সরাসরি সব মানে স্বীকার করে ওরা বলে ফেলে। ওদের মানে ওদের নেতারাই প্রকাশ্যে বলছে যে, "আমাদের আল্টিমেট টার্গেট হচ্ছে আমরা আ মানে থার্ড টেম্পল নির্মাণ করব। আল-আকসা মসজিদ ভেঙে ফেলব। কিন্তু এটা তো এখনই আমরা করতে পারব না। সেজন্য আমাদের কাজ হবে আমরা ধীরে, ধীরে একটু করে আগাবো। আমরা ১ম এ হুম, মানে ইয়ে করব মানে আল-আকসা মসজিদে ইহুদিদেরকে বেশি পরিমাণে ভিজিটর পাঠাবো। তাদেরকে সেখানে ভেতরে প্রার্থনা করার ব্যবস্থা করব। এরপরে সেটাকে ভাগ করব। ভাগ করে এক অংশ মুসলমানদের জন্য, এক অংশ ইহুদিদের জন্য নির্ধারণ করব। টাইম ভাগ করে দেব। মুসলমানরা শুধুমাত্র ফজর টাইমে আসতে পারবে, জোহরের টাইমে একটু আসতে পারবে, বাকি টাইম আমাদের নিয়ন্ত্রণে। এইভাবে একটু করে এরপর যখন গ্রাউন্ডে যখন মানে বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এরপরে আমরা একসময় মানে পুরা মসজিদ ভেঙে ফেলতে পারব। তাদের নিজেদের নেতারা মানে কিন্তু ইসরায়েলিদের ধর্মীয় নেতাদের একটা ফতোয়া এরকম আছে না যে ওরা আ এখন বর্তমান ইমপিউর অবস্থায় আছে। হ্যাঁ, বিকজ তাদের মানে যেহেতু এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে ইহুদিদের আসলে মানে অরিজিনাল যে ইহুদিদের হাজার বছরের যে বিশ্বাস ছিল, সেগুলোর মধ্যে এগুলি কিছুই ছিল না। এগুলি হুম, গত ২০ মানে ৪০-৫০ বছরে ধীরে ইহুদিদের বিশ্বাসটা ওরা চেঞ্জ করে ফেলছে। ওরা ইহুদি ওকে, জাতীয়তাবাদকে, ইহুদি ধর্মকে ইহুদি জাতীয়তাবাদের সাথে মিশ্রণ করে পুরা বিশ্বাসটা চেঞ্জ করে ফেলছে। সেজন্য যখন ইভেন যে ইসরায়েল রাষ্ট্রটা যে প্রতিষ্ঠা করবে, যে প্রমিসড ল্যান্ড, যখন ১ম এ যে জায়নিজমের যে উত্থান, তখন হুম, মানে তারা যখন চেষ্টা করতেছিল ইহুদিদেরকে ইউরোপ থেকে ফিলিস্তিনে নিয়ে আসার, তখন রাইট। প্রায় প্রতিটা রাবাই তারা বলছে, "না, এটা তো আমাদের ধর্মে নাই। আমাদের তো মানে মানে জেরুজালেমে ফিরে যাওয়ার কথা আমাদের নাই। আমাদের হচ্ছে আমরা যেখানে আছি সেখানে আমাদের ধর্ম পালন করতে হবে। হালাকা না কি বলে ওটা পালন করতে হবে। আমাদের তো মানে জেরুজালেমে ফিরে যাওয়ার কথা আমাদের নাই। ওটা হচ্ছে খ্রিস্টানদের মানে মধ্যে বলা আছে যে আমরা যখন ফিরে যাব। কিন্তু আমাদের নিজেদের ধর্মে তো এরকম কিছু নাই। এভানজেলিক্যাল হ্যাঁ, ক্রিশ্চিয়ানদের বিলিফ হ্যাঁ। বেসিক্যালি। তো রাইট, ইহুদিদের ধর্মে এগুলো ছিল না। কিন্তু এটার সাথে মানে রাজনীতি মিশ্রিত হয়ে ওরা আস্তে ধীরে ধর্মের মানে ব্যাপারগুলোকে ওরা চেঞ্জ করে ফেলছে। রাইট। বোঝা যাচ্ছে আমরা যেটা ওই যে প্রায় শুনি যে জায়নিজম অ্যান্ড জুডাইজম ইস নট সেইম। হ্যাঁ, জুডাইজম হ্যাঁ, হচ্ছে তাদের ধর্মীয় প্রকল্প। আর জায়নিজমটা হচ্ছে বেসিক্যালি যেটা হ্যাঁ, থিওডর হার্টজেলের হাত দিয়ে তৈরি হইছে এবং হ্যাঁ। রিসেন্টলি বেনিয়ামিন নেতানিয়াহু খুব ইন্টারেস্টিং একটা কমেন্ট করছে। রিসেন্টলি বলতে ৬ মাস বা ১ বছর আগে
বলছে যে মডার্ন ডে মোজেস হচ্ছে থিওডর হার্টজেল। কারণ হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তাদের বিষয় অনুযায়ী যেরকম বনী ইসরায়েলকে মুক্ত করে জেরুজালেমে নিয়ে আসছে, ঠিক তেমনি ভাবে হচ্ছে ইউরোপ থেকে পুনরায় মানে বনী ইসরায়েলকে নিয়ে আবার জেরুজালেমে আনছে হচ্ছে থিওডর হার্টজেল। মানে তো ওরা তো এই এখানে পরিমাণ ওরা তো ওই তাদের যে ট্রাম্পকেও তো ওরা মানে ইয়ে করে যে কি ইয়ার সাথে মেসায়নিক তুলনা করে, সাইরাস দ্য গ্রেট এর সাথে তুলনা করে ট্রাম্পকে। সাইরাস দ্য গ্রেট হ্যাঁ, এক্সাক্টলি। তো যাই হোক আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। খুব এনলাইটেনিং আলোচনা হচ্ছিল। আমরা একটা লাস্ট প্রশ্ন করি যে সিরিয়াতে আমরা যে গভর্নমেন্ট চেঞ্জ দেখলাম, বিপ্লব হইল। সবাই আমরা খুবই উৎসাহিত হইছি অফ কোর্স এবং আমি রিসেন্টলি কিছু ভিডিও দেখলাম যে যদিও তাদের অর্থনীতি ইট টেকস টাইম অর্থনীতিটা প্রোগ্রেশন হইতে, কিন্তু সিকিউরিটি ব্যবস্থা নিয়ে মোটামুটি পশ্চিমা জার্নালিস্ট যারাই গেছে তারা সন্তোষ প্রকাশ করছে যে হুম, বেশ ভালো অবস্থান। তো আমি যেটা জানতে চাই ওটা অবশ্য সিরিয়া নিয়ে না। আমি জানতে চাই যে সিরিয়ার তো আমরা দেখলাম যে মিলিটারি ক্যাপাবিলিটি পুরা ধ্বংস করে দিছে। এই নতুন গভর্নমেন্ট টেক ওভার করার সাথে, সাথে মোটামুটি ইসরায়েল সব জায়গায় এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের মিলিটারি বেস, এয়ার বেস সব ধ্বংস করে দিল। এখন আসলে ওদের মিলিটারি ক্যাপাবিলিটি কোন অবস্থায় আছে? অথবা আমি যদি এইভাবে বলি যে আর দে মিলিটারিলি ক্যাপেবল এনাফ টু টেক ব্যাক গোলান হাইটস, অথবা তারা কিভাবে আসলে গাজা বা জেরুজালেমকে সাপোর্ট করতে পারে? গাজা বা জেরুজালেমের ব্যাপারে মানে প্যালেস্টাইনের ব্যাপারে ইসরায়েলের নবগঠিত সরকারের মানে দৃষ্টিভঙ্গিটা কেমন হবে বলে তোমার মনে হয়? গিভেন দ্যাট যে আমরা দেখলাম যে ট্রাম্প এবং এমবিএস এর সাথে ত্রিপক্ষীয় বৈঠক করে তারা স্যাংশনটা লিফট করাইলো, যেটা আবার সিরিয়াতে ব্যাপকভাবে সেলিব্রেটেড হইছে এবং ভেরি আন্ডারস্ট্যান্ডেবলি সো। বাট আই ওয়ান্ট টু নো যে ওরা নরমালাইজেশন ডিলটা ইসরায়েলের সাথে করবে কিনা? ট্রাম্প যেটা চাইলো। তো আচ্ছা। ওভারঅল তুমি এই ব্যাপারটা একটু বলে আমরা শেষের দিকে চলে যাব। তোহা। এখানে প্রথমত হচ্ছে যে তাদের পক্ষে আসলে মানে ইসরায়েলের মুখোমুখি হওয়া সম্ভব না। তাদের সেই ক্যাপাবিলিটি নাই। সেজন্য তারা খুবই প্র্যাগম্যাটিক ওয়েতে হাঁটতেছে। তারা ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো করতেছে। তারা সৌদি আরব, আরব আমিরাত এদের সাথে সম্পর্ক ভালো করতেছে। নিজেদের অর্থনৈতিক স্যাংশন গুলো সরানোর জন্য, নিজেদেরকে আগে মানে অর্থনৈতিকভাবে মানে সংগঠিত করার জন্য। কিন্তু এখানে আ মানে ট্রাম্পের যে দাবি ছিল যে তাদেরকে আ ইয়ে করতে হবে, নরমালাইজেশন করতে হবে। সেটা আমার মতে সেটা সম্ভব না। সেটা তারা করবে না, করতে পারবে না। মানে সিরিয়া আর আরব আমিরাত এক না। আ মানে সিরিয়ান জনগণ সেটা মানবে না। এবং সিরিয়াতে যে বিভিন্ন আ মানে পক্ষের লোকেরা আছে, তাদের সবাই তো আসলে সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে এখনো নাই। তো তারা সেটা মানবে না। হুম, সেজন্য আমি মনে করি না যে নরমালাইজেশন আসলে সম্ভব। কিন্তু তারা কিছু কাজ করতেছে যেটা আসলে মানে আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য। আমরা দেখলাম যে তারা ফিলিস্তিনি যে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের ২ জন লিডারকে তারা গ্রেফতার করছে। এরকম কিছু হুম, ব্যাপার তারা করতেছে যেটা আসলে তাদের মানে তারা নিজেদের রাষ্ট্রের স্বার্থে করতেছে। কিন্তু যেটা আসলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যাচ্ছে। এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয়ত আমার মনে হয় না যে তারা এই মুহূর্তে বলতে আসলে আগামী ৫-১০ বছর পর্যন্ত ৫ বছর পর্যন্ত তারা ফিলিস্তিনের জন্য কিছু করতে পারবে বলে আমি মনে করি না। কিন্তু যেটা সম্ভব যে আ মানে ওয়াইডার সেন্স এ এই এই অঞ্চলের একটা মানে রাজনৈতিক ঘটনা প্রবাহের একটা পরিবর্তন সম্ভব। কারণ আগে সিরিয়া কি ছিল? বাশার আল আসাদের সময় সিরিয়া ছিল ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, ইরানের প্রক্সি। তো আ মানে এ এ স মূলত তো মানে সিরিয়া, আ ইরান, সিরিয়া, লেবানন এগুলি মিলে একটা শিয়া অ্যাক্সিস তৈরি হয়ে গেছিল। এবং রাইট। মধ্যপ্রাচ্যে যে দ্বন্দ্ব যে, এক্সেসিভলি যে প্রক্সি ওয়ার রিস্ট্রিক্ট গুলি হ্যাঁ। সেটার একটা প্রধান কারণ ছিল এই মানে শিয়া অ্যাক্সিস বনাম আ আ সুন্নি অ্যাক্সিস। তো এখন আ এবং তারা তো আসলে আমরা শেষ পর্যন্ত দেখতে পারলাম যে তারা আসলে ফিলিস্তিনের জন্য খুব বেশি কিছু করতে পারল না। তাদের চেষ্টার কমতি ছিল না। আমি আমি এটা আমাদেরকে ক্রেডিট দিতেই হবে। হেজবুল্লাহ যেটা করছে ফিলিস্তিনের জন্য। আ ইয়েমেন যেটা করতেছে, তাদের তো চেষ্টার কোনো কমতি ছিল না। কিন্তু বাস্তবে তো তারা আসলে মানে সফল হয় নাই। গাজার গণহত্যা বন্ধ করতে সফল হয় নাই। আ তো সেজন্য একটা লিমিটেশন টা আমরা বুঝতে পারছি যে আসলে মানে রেজিস্ট্যান্স অ্যাক্সিস এর যে লিমিটেশন সেটা আমরা বুঝতে পারছি। তো এখন সিরিয়ার পতনের ফলে যেটা হচ্ছে, যেটা হইতে পারে, সেটা হচ্ছে একদিকে মানে রেজিস্ট্যান্স অ্যাক্সিস সেটা দুর্বল হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম। কিন্তু এর ফলে বিপরীত যে মানে আ মানে তুর্কি এবং সম্ভাবনাটা আছে সিরিয়া। সেটা হচ্ছে যে সৌদি আরবের সাথে এখন সিরিয়ার সম্পর্ক খুবই ভালোর দিকে আগায় যাচ্ছে। যে সৌদি আরবের সমঝোতায় মূলত আহমেদ আল শারা ট্রাম্পের সাথে মিটিং করল। বলা যায় সৌদি আরবের রিকোয়েস্টে মানে আমেরিকা আ ইয়ে করে। তুরস্কের স্যাংশনটা ভূমিকা উঠায়। ছিল অবশ্যই বেসিক্যালি সৌদি আরবের এবং আমরা দেখলাম যে সিরিয়ানরা সৌদি আরবের এই ভূমিকাকে খুবই সেলিব্রেট করে তারা যে মাউন্ট ক্যাসিয়ন সেখানে বড় করে সৌদি আরবকে ধন্যবাদ দিয়ে আ মানে লাইটিং করল কিন্তু এবং মিলিটারি এয়ার ডিফেন্স এবং মিলিটারি চুক্তি এগুলো তো তুর্কি এর সাথে হচ্ছে। হ্যাঁ, তুর্কির সাথে হবে। এখানে প্রধানত উভয়ই লাভবান হবে। তুরস্ক প্রধানত লাভবান হবে কারণ তুরস্কের ব্যবসা-বাণিজ্য সব দিক থেকে মানে সিরিয়ার সাথে খুবই সম্পর্ক ভালো এবং সিরিয়াকে তুরস্ক হেল্প করবে এসব ব্যাপারে। আর অন্যদিকে সৌদি আরবের ক্ষেত্রে যেটা ব্যাপারটা হবে যে সৌদি আরবের সাথে এতদিন পর্যন্ত যে ইরানের যে দ্বন্দ্বটা ছিল আ এবং সেই সূত্রে সিরিয়ার যে দ্বন্দ্ব ছিল, সেটা এখন কমে যাবে।
এবং ইরানের হুম। রেজিস্ট্যান্স অ্যাক্সিস যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে মধ্যপ্রাচ্যে যে টেনশন গুলো ছিল, যে অপ্রয়োজনীয় দ্বন্দ্বগুলি ছিল এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মানে প্রক্সি যুদ্ধ করা, সেই ব্যাপারগুলি এখন অনেকটা আর দরকার হবে না। কারণ ইরান যদি অলরেডি ইরানের প্রক্সি গুলি দুর্বল হয়ে যায়, তাহলে তো সেটা আর মানে দরকার হবে না। অনেকগুলি মানে আ তার মানে মানে তোমার প্রেডিকশনটা হচ্ছে যে শিয়া সুন্নি টেনশনটা কমবে। আর কমবে রাজনৈতিক এবং নতুন এটার ফলে যেটা হবে আমার উন্নতরা মনে হয় আম 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 যে সৌদি আরব কেন নরমালাইজেশন এর ব্যাপারে এত আগ্রহী? কারণ হচ্ছে তার ভয় ইরান ইরানকে তার ভয়ের দিক থেকে। তো সে ইরানের থ্রেট কে মোকাবেলা করার জন্য সে আমেরিকান মানে প্রটেকশন চায়। এবং আমেরিকান প্রটেকশন এর একটা ওয়ে হচ্ছে যে ইসরায়েলের সাথে নরমালাইজ করা। এটা হচ্ছে একটা কারণ। তো এখন যদি সেটা যদি নাই হয়ে যায়, ইরানের থ্রেট যদি নাই হয়ে যায়, তাহলে তো তাদের সেই ধরনের আর মানে ওটার দরকার নাই যে আমার যেকোনোভাবেই হোক আমার আমেরিকা প্রটেকশন লাগবে, আমেরিকার মানে বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র লাগবে এবং ইসরায়েলকে আমার সন্তুষ্ট করা লাগবে। সেটার আর দরকার হবে না। তো মানে এটা হচ্ছে wishful thinking হইতে পারে। বাট একটা সম্ভাবনা যে মানে যেই দ্বন্দ্বটা ছিল এবং যে দ্বন্দ্বের ফলে আসলে বাট আমেরিকা ইমিডিয়েটলি আমরা কোন নতুন না। অ্যাক্সিস কিন্তু অফ রেজিস্ট্যান্স দীর্ঘমেয়াদে দেখব আমার না। মনে হয় যে দীর্ঘমেয়াদে যে সৌদি আরবের বা অন্যান্য আরব রাষ্ট্রগুলোর যে আমেরিকাপন্থী এবং ইসরায়েলপন্থী যে পলিসি প্রয়োজনীয়তা ছিল, সেটা এখন অনেকটা কমে আসবে। এবং সেটা হয়তো হ্যাঁ। দীর্ঘমেয়াদে একটা ভালো ফলাফল দিতে পারে। আমার মনে হয় যে এটা হয়তোবা এই যাক সিরিয়ার আমরা পট একটা পরিবর্তন করে নোট অফ অপটিমিজম এর মধ্যেই হ্যাঁ, শেষ করতে চাই। আ মানে আমরা জানি যে আসলে আমাদের ফিলিস্তিন ইস্যুটা ছোটবেলা থেকে আমরা দেখে আসছি। 1948 থেকে চলতেছে আর আমরা আমাদের জন্ম থেকে দেখে আসছি যে ইট হ্যাজ বিন অলওয়েজ দ্য হেডলাইন। হ্যাঁ, পারসিকিউশন, টর্চার, অপ্রেশন এবং আমাদের হৃদয়ে রক্তক্ষরণ। আর ইসলামিক্যালি আমরা তো অবশ্যই ফিল করি উম্মাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেনই যে উম্মার একটা অংশ যদি আঘাত পায় তোমরা সবাই ফিল করতে হবে। ওই ফিলিংটা ফিলিস্তিনের প্রতি আমাদের সবার আছে এবং এখনো আছে। আমরা আমাদের অন্য যাই করতে পারি না পারি, আমরা দেখা যায় কেউ হয়তো লিখে, বলে, কেউ হয়তো প্রোটেস্ট করে, কেউ হয়তো অর্থনৈতিকভাবে। এভরিওয়ান ইস ট্রাইং। বাট আমরা এই আশাবাদটা রাখতে চাই, এই দোয়া করতে চাই আল্লাহর কাছে যে আমরা নিজেরা যেমন উন্নত হওয়ার চেষ্টা করব, উম্মাহ হিসেবে মুসলিম উম্মাও আগায় যাক এবং তুমি যেই নোট অফ অপটিমিজম টা বললা, যে নতুন রাজনৈতিক মেরুকরণটা যেন আমাদেরকে মানি ফিলিস্তিনের মুক্তি, আল-আকসার মুক্তির দিকে নিয়ে যাওয়ার মতো একটা পলিটিক্যাল অ্যালায়েন্স তৈরি করে, মেরুকরণ তৈরি করে মিডল ইস্টে। ইনশাআল্লাহ। আমরা সেটা আশা করি। আল্লাহ আমাদের সহায়ক, মুসলিম উম্মাহ সহায়ক এবং ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত জনগণের মুক্তি হোক, তাদের বিজয় হোক। আমরা আল্লাহর মিরাকল থেকে কখনোই আমরা হতাশ হই না। আল্লাহ ক্যান ডু এনি মিরাকল এনি টাইম। সো আমরা সেই ডিভাইন মিরাকল এর দিকেও চেয়ে আছি। বাট একই সাথে আমাদের করণীয় কাজগুলো যেন আমরা করতে পারি। তো আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। তোহা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এগেইন। আমি তোহার যে রোড টু অপারেশন আল-আকসা ফ্লাড দর্শকদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই। আপনারা এই বইটা সংগ্রহ করতে পারেন। অত্যন্ত তথ্যবহুল। Um, এবং again, I would like to thanks Toha for coming in our Alap Shalap studio. Hopefully এবং see you again on another তোমাকে অনেক topic. আমরা ধন্যবাদ আলোচনার সুযোগ দেওয়ার জন্য। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা শেষ করছি আজকের প্রোগ্রাম এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।